আসসালামু আলাইকুম আমার শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আপনাদের নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায়টি সম্পূর্ণ আলোচনা করব পার্ট বাই পার্ট। তো চলুন শুরু করা যাক। প্রাকৃতিক সৃষ্টি এক গভীর রহস্যে ঘেরা। প্রকৃতির এই সৃষ্টিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে মানুষ তার ক্ষুদ্র জ্ঞানকে বৃদ্ধি করার চেষ্টা করে, হয়ে ওঠে বিজ্ঞানী। বিজ্ঞানীগণ তাদের অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদের প্রয়োজনে কত কিছু আবিষ্কার করে। মানুষ গবেষণা করে দেখেছে যে পাহাড় সৃষ্টি হয়েছে পৃথিবীর ভারসাম্যতার প্রয়োজনে, তাই না? এই যে পাহাড়গুলো আছে আমাদের, এই পাহাড়গুলো যদি না থাকতো তাহলে পৃথিবীর যে ব্যালেন্স সেটা কিন্তু থাকতো না। এই যে এখানে আমরা পাহাড়ের ছবি দেখতে পাচ্ছি, এই পাহাড়গুলোকে পেরেক হিসাবে বা পৃথিবীর খুঁটি হিসাবে বলা হয়। পবিত্র কোরআনেও এটা বলা হয়েছে আমাদের, তাই না? তো চলো আমরা আরেকটু আগাই। তাদের এই অর্জিত জ্ঞানকে প্রযুক্তিতে কাজে লাগিয়ে প্রযুক্তিবিদরা তৈরি করছে টেকসই স্থাপনা। আমরা এই শিখন প্রক্রিয়ায় খোঁজার চেষ্টা করব সৃষ্টির কোথায় কিভাবে লুকিয়ে আছে বহুপদী রাশির গাণিতিক মডেল এবং প্রযুক্তিতে সেগুলো ব্যবহারের জন্য গাণিতিক নিয়ম। বহুপদী রাশি একটি বীজগাণিতিক রাশি। সংখ্যা রাশি সমস্যাকে যে কোনো সংখ্যার ক্ষেত্রে সমাধানের জন্য চলকের মাধ্যমে বীজগাণিতিক রাশিতে রূপান্তর করা হয়। পরে বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে সমস্যাটির সমাধান করে যে কোনো সংখ্যার জন্য ব্যবহার করা হয়। এসো আমরা প্রথমে জেনে নিই বাস্তব সমস্যা থেকে কিভাবে বহুপদী রাশি গঠন করা যায়। আমরা প্রথমে শিখব একটা সমস্যা, দেখব আর কি এই সমস্যা থেকে কিভাবে বহুপদী রাশি। আচ্ছা, বহুপদী রাশি বলতে কি বুঝি? একটা রাশি থাকবে এক্স প্লাস 2y, হ্যাঁ, প্লাস 3, এইভাবে আসে। তাহলে এইখানে এটা একটা যদি রাশি হয় তাহলে এই রাশিতে অনেকগুলো পদ আছে। দেখো এইখানে একটা পদ, এইটা একটা পদ, এইটা একটা পদ। এখন এই জায়গাটা একটু আমি বলে দেই, পদ আর পদ পার্থক্যটা। পদ শুধু পার্থক্য করা হয় যোগ চিহ্ন অথবা বিয়োগ চিহ্ন থাকলে, গুণভাগ থাকলে নয়। যেমন আমি যদি বলি 3x ইন্টু 2y প্লাস 3z, এইখানে পদ কয়টা আছে? পদ হচ্ছে দুইটা। এই যে গুণ সহ এই পার্টটা পুরাটা একটা পদ, আর এইখানকার এই 3z এটা একটা পদ, ঠিক আছে? এইটা এইখান থেকে ধরো, ওকে? তাহলে আমরা বুঝতে পারলাম গুণ বা ভাগ থাকলে সেটা পদ, একটাই পদ হয়, ওকে? তাহলে এইরকম এইখানে দেখো তিনটা পদ আছে, তাহলে এটাকে একটা বহুপদী রাশি বলবো। এগুলো আমরা শিখবো, আরও সামনে ভালো করে আলোচনা করে শিখবো ইনশাল্লাহ। চলো, তো বাস্তব সমস্যা থেকে বহুপদী রাশির গঠন। প্র্যাকটিক্যাল যে আমাদের প্রবলেম থাকবে আমাদের জীবনে, প্রাত্যহিক জীবনে, সেই সমস্যাগুলো থেকে আমরা কিভাবে বহুপদী রাশি গঠন করতে পারি সেই জিনিসগুলো এখন দেখি। একটা উদাহরণ দেখব, দেখেই আমরা এখানে একক কাজ দেওয়া আছে সেই কাজটা করব ইনশাল্লাহ, তাই না? তো আমরা যদি উদাহরণটা আগে দেখি তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। আমি আমার যত স্টুডেন্টকে পড়াই সবাইকে আমি আগে বইগুলা সুন্দরভাবে পড়াই, আগে বইটা পড়াইয়া তারপরে অঙ্কটা করে, যাতে তারা নিজেরাই করতে পারে। তারপরেও নিজেরা না করতে পারলে আমি নিজেই হেল্প করি। আর আমি তোমাদেরকে তো নিজেই সব কিছু পুরোটা পড়াবো এবং সবগুলো সমস্যা ইনশাল্লাহ একটা একটা করে সমাধান করে দেবো। তো ভিডিওটি না টেনে ধীরে ধীরে দেখো, তাহলে জিনিসটা তোমরা খুব সুন্দরভাবে শিখতে পারবা। একটু সময় লাগলেও আমি তো সময় দিচ্ছি তোমাদেরকে, তো তোমরা একটু তোমাদের শেখার জন্য সময় দিবা না কেন? আমি যদি তোমাদেরকে শেখানোর জন্য সময় দিতে পারি তাহলে তোমরাও সময় দিবা ইনশাল্লাহ শিখতে হলে, ওকে? তো চলো ধীরে ধীরে আমরা শিখব। আচ্ছা, তাহলে মিনহাজের বাবা একজন কাঠমিস্ত্রিকে 3টি টেবিল তৈরির অর্ডার দিলেন। তাহলে মিনহাজ একজনের নাম, হ্যাঁ, এর বাবা কি করতেছে? হ্যাঁ, কাঠমিস্ত্রিকে 3টি টেবিল তৈরির অর্ডার দিয়েছেন। তাহলে একটি মিনহাজের পড়ার টেবিল, তাহলে একটা হচ্ছে পড়ার টেবিল, হ্যাঁ, আর একটি তাদের খাবার টেবিল, তাহলে একটা খাবার টেবিল, আর একটা হচ্ছে মিনহাজের ছোটো বোনের খেলনা রাখার জন্য। তারপর 3টা টেবিল কি কি কাজের জন্য আমরা পেয়ে যাচ্ছি। এখন কাঠমিস্ত্রি জিজ্ঞেস করলেন টেবিল 3টি কোন মাপের হবে, তাই না? 3টা টেবিল তো একই মাপের হয় না সাধারণত, পড়ার টেবিল আর খাবার টেবিল একই হয়, আবার খাবার টেবিল আর খেলনা টেবিল তো এক হয় না, 3টা 3 মাপের হবে, তাই না? ওকে, তো চলো দেখি মিনহাজের বাবা টেবিলের মাপ সম্বন্ধে মিনহাজের মতামত জানতে চাইলেন। ওকে, এখন মিনহাজ নবম শ্রেণীর ছাত্র, তোমাদের এই বন্ধু, তাই না? তো আকার সম্বন্ধে তার কিছু ধারণা আছে। সে কাঠমিস্ত্রিকে বলল তার ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণের চেয়ে একক কম। বুঝলাম কিছু? তাহলে একটা কিন্তু সে কাঠমিস্ত্রিকে
একটা ম্যাথমেটিক্যাল টাইপ একটা দিয়ে দিচ্ছে, আমরা যেমন এরকম ম্যাথের সমস্যার সমাধান করছি আগে সেরকম বলতেছে। এখানে কি বলতেছে, সে কাঠমিস্ত্রি কি বলছে, তার ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য হবে, টেবিলের দৈর্ঘ্য যদি আমরা ধরি এই যে লম্বাটা, এই ছোটো বোনের টেবিল মনে করো ছোটোটাই ধরলাম, এই যে দৈর্ঘ্যটা আছে এই দৈর্ঘ্যটা হবে কি প্রস্থের বর্গের চেয়ে 1 একক বেশি। প্রস্থ হচ্ছে এই যেটা, হ্যাঁ, প্রস্থের বর্গ মানে প্রস্থ যদি হয় 1 তার উপর স্কোয়ার করে 1 বেশি। ওকে, এরকম। ওকে, তো চলো দেখি কি অবস্থা। এখন তার নিজের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের, এবং তার নিজের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের বর্গের চেয়ে 1 একক বেশি। ওকে, এবং খাবার টেবিলের দৈর্ঘ্য, তাহলে আমরা কয়টা সমীকরণ পাচ্ছি, এইখান থেকে একটা, তার ছোট বোনের জন্য একটা, এইখান থেকে একটা, এইটা 1 একক কম বলছিল তাই তো, তাহলে এইখানে বিয়োগ হবে এটা। ওকে, দেখো এবার খাবার টেবিলটা, তার টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের এইখান থেকে এইটা একটা, হ্যাঁ, 1 একক বেশি, এবং খাবার টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের ঘন এর থেকে, কেন এগুলো দাগায় রাখতেছি পরের সমস্যাটাতে এটা চাইতে পারে। হ্যাঁ, দেখো ঘনের প্রস্থের দ্বিগুণ বাদ দিয়ে 1 একক বেশি। ওকে, তো চলো এবার প্রতিটি টেবিলের প্রস্থ যদি এক্স হয় তাহলে মিনহাজের ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য হচ্ছে এই দেখো 2x = 1। আচ্ছা, ওকে, এখন দেখো এই জায়গাটায় দেখো সে বলছে কাঠমিস্ত্রিকে তার ছোট বোনের, ওকে, তার ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য, দেখো ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণের চেয়ে 1 একক কম। তাহলে তার ছোট বোনের আমরা বলছি প্রতিটা টেবিলকে ধরবো এক্স, তাই না, প্রতিটা টেবিলের প্রস্থ হচ্ছে এক্স। তাহলে প্রস্থ যদি এক্স হয়, আমি ধরলাম প্রস্থ এক্স। ওকে, তাহলে বলছে তার বোনের যে টেবিলটা হবে, তার বোনের টেবিলের দৈর্ঘ্য হবে কি, দেখো দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণের চেয়ে 1 একক কম। তাহলে প্রস্থ যদি এটা হয় তাহলে দৈর্ঘ্য হবে কত, দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণ, তাহলে প্রস্থ আছে এর সাথে 2 দিয়ে গুণ করে দিলাম 2x, এইখান থেকে 1 হবে কম। দেখো এই সমীকরণটা আমাদের এখানে গঠন করিয়ে দেওয়া আছে এইভাবে। এখন বলতেছে মিনহাজের পড়ার টেবিল এবং মিনহাজের খাবার টেবিলের দৈর্ঘ্য x এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে দেখো এই যে এটা কিন্তু একটা সমীকরণ আমি করছিলাম মিনহাজের টেবিলের যে দৈর্ঘ্যটা। এবার মিনহাজের যে টেবিলটা সেটা বলতেছে তার নিজের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের বর্গের চেয়ে 1 একক বেশি। তাহলে তার যে নিজের প্রস্থের বর্গ, তাহলে এর দৈর্ঘ্য, টেবিলের দৈর্ঘ্যটাকে চাইছে তাই না, এই যে দৈর্ঘ্য এক্সের মাধ্যমে। তাহলে মিনহাজের টেবিলের দৈর্ঘ্য এইখানে দাও, মিনহাজের টেবিলের দৈর্ঘ্য, তোমরা এগুলো লিখে নেবে ভালো করে। মিনহাজের টেবিলের দৈর্ঘ্য সমান কি হবে, যেহেতু বলছে প্রস্থের বর্গ, হ্যাঁ, প্রস্থের বর্গ থেকে কি হবে বলো দেখি, 1 একক বেশি। তাহলে 1 একক বেশি হলে 1 যোগ হয়। এইটা হচ্ছে মিনহাজের পড়ার টেবিলের দৈর্ঘ্য, এভাবে লিখে দেবা মিনহাজের পড়ার টেবিলের দৈর্ঘ্য। আর এইবার দেখো মিনহাজের যে খাবার টেবিলটা আছে, এই খাবার টেবিলের দৈর্ঘ্যটা আমরা কিভাবে এক্সের মাধ্যমে প্রকাশ করব, এখানে দৈর্ঘ্য সমান সমান, আমি শুধু সমীকরণটা লিখতেছি। তাহলে খাবার টেবিলের কন্ডিশন দেওয়া আছে কি, দৈর্ঘ্য হবে প্রস্থের ঘন থেকে, আগে আমরা প্রস্থের ঘন নেই, প্রস্থ হচ্ছে x³, হ্যাঁ, প্রস্থের ঘন এর থেকে প্রস্থের দ্বিগুণ বাদ দিয়ে, তাহলে প্রস্থের দ্বিগুণ বাদ দেওয়া মানে কি বিয়োগ, এখন দ্বিগুণ তার মানে কি 2x, দ্বিগুণ বাদ দিয়ে 1 একক বেশি, তার মানে কি আবার 1 যোগ করব। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের ওদের খাবার যে টেবিলটা আছে, এই খাবার টেবিলের দৈর্ঘ্য এটা। হ্যাঁ, তোমরা লিখে দিবা যে মিনহাজের পড়ার টেবিলের দৈর্ঘ্য এটা আর খাবার টেবিলের দৈর্ঘ্য হচ্ছে এইটা। ওকে, তো আশা করি বুঝতে পারছো। আমরা এবার যাব পরের কাজে। আচ্ছা, উপরের দৈর্ঘ্য পরিমাপের জন্য চলক x এর মাধ্যমে যে রাশিগুলো পাওয়া গেল এগুলোই হচ্ছে বহুপদী রাশি। তাহলে বহুপদী রাশি, এই যে দেখো এখানে একটা পদ, এইখানে দেখো আমি বললাম যে বহুপদীর অনেকগুলো পদ থাকবে, একাধিক পদ থাকবে, এটা একটা পদ, এটা একটা পদ, তা দুটো পদ। এখানেও দেখো এখানে 3টা পদ, 1 2 3টা পদ, এখানেও 2টা পদ, তাহলে এইগুলোই হচ্ছে এক একটা বহুপদী রাশি। এবার আমরা বহুপদী রাশির আরেকটু বিস্তারিত জানবো। তাহলে বহুপদী রাশি কাকে বলে? তোমরা পূর্বের শ্রেণীতে বীজগাণিতিক চলক বা বীজগাণিতিক রাশির চলক, পদ ইত্যাদি সম্বন্ধে জেনেছো তাই না? যদি নাও জানো তাও আমি একটু দেখাই দেই। এই যদি আমরা মনে করো যে ওদের যে পড়ার টেবিলের দৈর্ঘ্য ছিল x³ - 2x + 1,
তাই না? প্রোডাক্ট না, এটা খাবার টেবিল, সরি। তো খাবার টেবিলের যে দৈর্ঘ্য এটা, তাহলে এইখানে একটু আমি বলে দিই সবগুলো, কিন্তু এখানে বলতো চলক। চলক হচ্ছে ভেরিয়েবল, ইংরেজি হচ্ছে ভেরিয়েবল, যেটা ভেরি করে মানটা। এখানে দেখো এক্সের মান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। এক্সের মান যা বসাবো তাই, এটা হচ্ছে চেঞ্জেবল, যেটা চেঞ্জ হয়। হ্যাঁ, যে মানটা চেঞ্জ হয় সেটাই হচ্ছে ভেরিয়েবল। এক্সের মান যাই বসাবো তাই, এখানে বিভিন্ন কিছু বসাইতে পারবা। কিন্তু এখানে অনের মান দেখো তো, ইচ্ছা মতো কি অন বসাইতে পারবো, অন্য কিছু বসাইতে পারবো? পারবো না। তাহলে এইটা হচ্ছে কনস্ট্যান্ট, হ্যাঁ, কনস্ট্যান্ট বা ধ্রুবক। আর এইটা হচ্ছে আমাদের ভেরিয়েবল, হ্যাঁ, ভেরিয়েবল বা চলক, ভেরিয়েবল বা কি চলক, এখানে চলক লিখে দাও। আর এটা হচ্ছে তোমাদের ধ্রুবক। এখন আর কি আছে বলো তো, আমি ধ্রুবকটা লিখি। হ্যাঁ, ধ্রুবক লেখা হয়ে গেছে। এবার আর একটা জিনিস এখানে হচ্ছে পদ। আমি বললাম, আমি তো পদ বলে দিয়েছি যে এইটা একটা পদ, এইখানকার এটা একটা পদ, এটা একটা, প্রত্যেকটা এক একটা পদ। হ্যাঁ, তাহলে পদ আমরা বুঝলাম, চলক বুঝলাম। আর কি আছে? আর এখানে পাওয়ার আছে, যেটাকে ঘাত বলা হয়, বা আমরা যখন এর আগে শিখছি সূচক, এগুলো আমরা জানি। সর্বোচ্চ এটা হচ্ছে সূচক, এখানে 1 আছে সূচক। হ্যাঁ, চলকের যে পাওয়ার যেটা, সেটাকে বলা হয় সূচক বা চলকের ঘাত। ওকে, এবার আমরা আসবো উদাহরণ 3। ওকে, এই জিনিসগুলো আরেকটু দেখো, আমি বলেই দিলাম এগুলো, এখন একটু পড়ো। তোমরা পূর্বের শ্রেণীতে বীজগাণিতিক রাশির চলক, পদ ইত্যাদি সম্বন্ধে জেনেছ। বীজগাণিতিক রাশির চলক হলো একটি প্রতীক যা যে কোনো সংখ্যা রাশিকে নির্দেশ করে। চলকের মাধ্যমে আমরা সংখ্যা রাশিকে বীজগাণিতিক রাশিতে রূপান্তর করতে পারি। চলক যখন কোনো নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে তখন তাকে ধ্রুবক বলে। ঠিক আছে, চলক যখন নির্দিষ্ট কোনো সংখ্যা নির্দেশ করে তখন তাকে অবশ্যই ধ্রুবক বলবে। যেমন চলক আমরা তো বুঝলাম নাকি, যেটা সংখ্যা রাশিকে নির্দেশ করে। এখানে দেখো সংখ্যা রাশি নির্দেশ করতেছে, এটাই হচ্ছে চলক। আবার দেখো ধ্রুবক কি, চলক যখন কোনো নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করবে তখন তাকে ধ্রুবক বলবো। এই যে এইটা একটা ধ্রুবক। আবার এটার যে একটা নির্দিষ্ট ভ্যালু পাবা, হ্যাঁ, ক্যালকুলেট করে, সেটাও একটা ধ্রুবক হবে, সেই জিনিসগুলো বলতেছে। আর এক বা একাধিক চলক এবং ধ্রুবক গুণফলই বীজগাণিতিক রাশির এক একটি পদ। এই যে এইগুলো দেখো, এটা একটা পদ, এটা একটা পদ। হ্যাঁ, এক বা একাধিক পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশিকে বহুপদী বলে। হ্যাঁ, এক বা একাধিক পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশিকে কি বলা হয়? বহুপদী বা পলিনোমিয়াল। ওকে, একটি বহুপদী রাশির প্রত্যেকটি পদের চলকের সূচকের সমষ্টিকে ওই পদের মাত্রা বলে। তাহলে মাত্রা কি? এই যে এইখানকার এই যে এইটা, এই সর্বোচ্চ এই যে এইখানকার এটা যদি মাত্রা, সেটা হচ্ছে মাত্রা। এখানে যেহেতু একটা করেই চলক আছে প্রত্যেকটা পদে, সেই জন্য এইটাই। এখানে যদি আমি এরকম লিখতাম 2xy, তাহলে এখানে মাত্রা হয়তো এই যে এক্সের যে সূচক, এক্সের কত 1, ওয়াইয়েরও 1 আছে, পাওয়ার কিছু নেই মানে 1 আছে, আমরা জানি। তাহলে এখানে 1 যোগ 1 সমান সমান হবে 2। এটাই হচ্ছে আমাদের পাওয়ার, অথবা কি বলতে পারি, মাত্রা। হ্যাঁ, ডিগ্রি। হ্যাঁ, এটা ডিগ্রি। হ্যাঁ, তাহলে যে পদের মাত্রা 0 তাকে ধ্রুবক বলা হয়। দেখো তো এই জায়গাটা আছে, এখানে 1, আমরা যে এইখানে নিয়ে নিচ্ছিলাম, একটু আমি অন্য কালার নিয়ে নিচ্ছি। এই জায়গাটা দেখো, এটা হচ্ছে 1। এই 1টার এখানে যদি আমরা এক্স দিই, 1 দিলাম, এক্সের পাওয়ার দিলাম 0, তাহলে দেখো তো এখানে কি এক্সের পাওয়ার 0 মানে আমরা সূচকের নিয়মে এর আগে সূচকের চ্যাপ্টারে আমরা জানছি এটার ভ্যালু হবে 1, তার মানে 1 × 1 মানে কি 1ই থাকে। অথবা এখানে যদি 2 থাকতো, 2 × x⁴, তাও কি হইতো? দেখো 2ই হইতো কিন্তু এটার ভ্যালু। তাহলে এখানে বলতেছে যে পদের মাত্রা 0, দেখো এই পদের মাত্রাটা কি 0, এর মাত্রা 0 হয়ে আছে, তাকে ধ্রুবক বলবো। তাহলে ধ্রুবক কোনটা? যেখানে কোনো চলক এক কথায় থাকবে না, বা চলকের ঘাত, সর্বোচ্চ ঘাত থাকবে 0, সেটাই হচ্ছে আমাদের ধ্রুবপদ। যেমন এখানকার ভ্যালু হচ্ছে 1, তাহলে এইখানে কোনো চলক নাই। চলক না থাকলেই সাধারণত আমরা দেখব সেটা ধ্রুবপদ। আর পদসমূহের গরিষ্ঠ মানকে ওই বহুপদী রাশির কি বলা হয়? মাত্রা। তাহলে গরিষ্ঠ মান কোনটা বলা হয়? সবচেয়ে বড় মান। তাহলে এইখানে দেখো, এখানে আছে 3, হ্যাঁ, এইখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে 0, মানে তোমার 1 আর কি, এখানে 1, এখানে 0, এক্সের পাওয়ারটা আর কি, বা ঘাত যেটা বলতে পারো তোমরা, ডিগ্রি। তাহলে এইখানে হচ্ছে 3 ডিগ্রি, তাহলে সর্বোচ্চ ডিগ্রি কত? 3। তাহলে আমরা বলবো এই বহুপদী রাশির মাত্রা কত? 3। ঠিক আছে, গরিষ্ঠ মান সবচেয়ে বড় যেটা, সেটাই হবে গরিষ্ঠ। আমরা উদাহরণ দেখব, উদাহরণ দেখলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। চলো, তো এখানে বলা হচ্ছে 5x - 3 একটি এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। দেখো এখানে 5x - 3 কী হবে? এক চলক বিশিষ্ট একটা দ্বিপদী রাশি। এখানে একটা পদ আর এখানে -3 একটা পদ। হ্যাঁ, তাহলে এটা একটা দ্বিপদী রাশি। এখানে -3 একটি পদ এবং এর মাত্রা কত বলো তো? এখানে কি কোনো এক্সের সহগ আছে? এক্সের সহগ নাই মানে এরকম চিন্তা করব, x⁴, তার মানে এর সহগ কি পদ 3 - 3 এবং এর মাত্রা হচ্ছে 0।
অর্থাৎ -3 একটি ধ্রুবপদ। হ্যাঁ, আবার দেখো 5x, এইখানকার 5টা দেখো 5x একটা পদ, কিন্তু এর মাত্রা কত, x এর পাওয়ার কত 1 আছে, তাহলে x এর পাওয়ার 1 থাকা মানে এর মাত্রা হচ্ছে 1, এবং 5কে x এর সহগ বলা হয়। ওকে, আরেকটা জিনিস সহগটা বলা হয় নাই, চলকের সাথে যেটা গুণ আকারে থাকে সেটাকে বলা হয় সহগ। তাহলে এখানে x হচ্ছে চলক, চলকের সাথে 5 গুণ আকারে আছে, তাহলে আমরা 5কে বলবো x এর সহগ। ওকে, যাও পরের উদাহরণটা দেখো। xy মাইনাস 5x প্লাস ওয়াই একটি দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। এখানে চলক কয়টা, x একটা চলক, y একটা চলক, তাহলে দুইটা চলক, x y বাদে আর কিছু নাই, তাহলে চলক দুইটা। এখানে আর আগেরটাতে দেখো শুধু x ছিল, এই জন্য এটা এক চলক বিশিষ্ট, তাহলে এখানে চলক হচ্ছে দুইটা, x একটা y একটা। তাহলে এখানে দুইটি চলক বিশিষ্ট ত্রিপদী রাশি, কয়টা পদ আছে এখানে, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, ত্রিপদী রাশি। এখানে দুইটি চলক হচ্ছে x আর y, আমি বলেই ফেলছি, আর এবং তিনটি পদ রয়েছে। হ্যাঁ, যেটা হচ্ছে xy একটা, -5x একটা, আর একটা y একটা, এই তিনটা পদ। যেমন xy এর xy একটি পদ এবং xy পদের সহগ কত 1। সহগ যখন আমরা দেখবো একটা চলক থাকে এরকম 1 xy তো হয় না, xy মানেই একটা xy, তাই না? তাহলে এখানে বুঝবো আমরা সহগ আছে এক, কিছু নাই মানে এক সহগ আছে, সেটাই। তারপরে আমরা আবার এইভাবে লিখতে পারি যে এখানে 5x একটা, -5x একটা পদ, হ্যাঁ, এবং x একটা চলক, আর -5 হচ্ছে x এর সহগ। অনুরূপভাবে y একটা পদ এবং 1 হচ্ছে y এর সহগ। পরের লাইনে আসো, যে চলকের সংখ্যা এবং পদ সংখ্যা উল্লেখপূর্বক 5টি বহুপদী রাশি লেখো। প্রত্যেকটি রাশির ধ্রুবপদ এবং প্রত্যেকটি পদের সহগ বের করো। তা চলো আমি লিখে রাখছি, তোমাদেরকে আমি ওগুলো বুঝাই দেখাই দিব ইনশাল্লাহ। চলো আমি নিয়ে যাচ্ছি তোমাদেরকে ওইখানে দেখানোর জন্য। এখানে একটি রাশি হচ্ছে 3x প্লাস কি 5, একটি এক চলক বিশিষ্ট, চলক হচ্ছে একটা, এক চলক বিশিষ্ট দ্বিপদী, দুইটা পদ। হ্যাঁ, দুইটা পদ হচ্ছে প্রথম, তাহলে এখানে দেখো একটা প্রথম পদ, এটা একটা দ্বিতীয় পদ। তা দুইটা পদ যদি হয় তাহলে আমরা কি বলবো, ধ্রুবপদ হচ্ছে 5, আর যার প্রথম পদ হচ্ছে এখানে আমাদের 3x। আচ্ছা, 3x প্লাস 5 এইটা হচ্ছে আমাদের ধ্রুবপদ। হ্যাঁ, আর এইটা হচ্ছে আমাদের প্রথম পদ এবং x এর সহগ কত, x এর সহগ এখানে দিব, x এর সহগ সমান হবে আমাদের 3। অনুরূপভাবে দেখো পরেরটাও একটা দ্বিপদী রাশি, চলক একটা, এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি, যার ধ্রুবপদ হচ্ছে -1 এবং প্রথম পদ হচ্ছে 2y এবং y এর সহগ হচ্ছে আমাদের 2। পরেরটা দেখো একটি দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি, এটা কি দুই চলক, একটা চলক, দুইটা চলক, তিনটা চলক। ও সরি, হ্যাঁ সরি, এইখানে এইটা চলক না, কিন্তু এখানে কোনো চলক না, এখানে y একটা চলক, এখানে x একটা চলক, দুইটা চলক। তাহলে এখানে 4x প্লাস 5y প্লাস 3 একটি দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি, তিনটা পদ হচ্ছে, তাহলে ত্রিপদী রাশি। তাহলে ধ্রুবপদ হচ্ছে আমাদের 3, এখানে কোনো x নাই, চলক নাই, বা চলকের পাওয়ার হচ্ছে সর্বোচ্চ কত, বা ঘাত হচ্ছে কত 0। তাহলে আমরা x এর সহগ বলবো 4, আর দ্বিতীয় পদ 5y, এখন দেখো দ্বিতীয় পদ যেহেতু 5y, তাহলে y এর সহগ কত, এটা হচ্ছে সহগ 5। অনুরূপভাবে এইটাও একটা, এইটা দেখো একটা চলক, দুটো চলক, তাহলে দুই চলক বিশিষ্ট ত্রিপদী, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, ত্রিপদী রাশি, যার কনস্ট্যান্ট টার্ম বা ধ্রুবপদ হচ্ছে আমাদের -5 এবং প্রথম পদ হবে x, দ্বিতীয় পদ হবে -3y। তাহলে প্রথম পদ x এর সহগ কত 1, আর -3y যে দ্বিতীয় পদ, এটির সহগ হচ্ছে -3। অনুরূপভাবে আরেকটা দেখো, একটা চলক, এখানে দেখো x একটা চলক, y একটা চলক, z একটা চলক, তিনটা চলক, তাহলে তিন চলক বিশিষ্ট পদ কয়টা, 1 2 3 4টা। হ্যাঁ, তিন চলক বিশিষ্ট, তাহলে চতুর্পদী রাশি অথবা চারপদী রাশি বা চতুর্পদী দাও, সমস্যা নেই। ওকে, তাহলে এখানে আমাদের ধ্রুবপদ কত হবে, এই যে কনস্ট্যান্ট টার্মটা, আর প্রথম পদ হবে 2x, যার x এর সহগ হবে 2, দ্বিতীয় পদ হবে 4y, y এর সহগ হবে 4, আর তৃতীয় পদ হচ্ছে 3z, -3z, এইখানে মাইনাস সহ কিন্তু নিতে হবে। হ্যাঁ, -3z, আর সহগ হবে -3টা।